ট্রাম্প পাগল নাকি হচ্ছে আমেরিকা পাগলামি করতেছে? আচ্ছা, ট্রাম্প না জিতে যদি কমলা হ্যারিস জিততো, তাহলে এখন কি এই পাগলামিটা করতো কমলা হ্যারিস? হ্যাঁ, অবশ্যই করতো। আমেরিকার যে সরকারি ক্ষমতায় থাকুক, আসলে আমেরিকার ইন্টারনাল পলিটিক্স বা ইন্টারনাল পলিসি, এগুলো হচ্ছে যারা ক্ষমতায় আসে তারা তাদের মতন চালায়, মানে তাদের নিজেদের যে দেশটাকে। কিন্তু পররাষ্ট্র বিষয়ে ওদের সিদ্ধান্ত গ্রহণকারী দুইটা সংস্থা, একটা হচ্ছে পেন্টাগন, যেটা স্ট্র্যাটেজিক দেখবে, সামরিক দিকটা দেখবে। আর একটা হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক, যেটা ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি দেখবে ওয়ার্ল্ড ওয়াইড। এবং তারা অনেক গবেষণা অনেক কিছু করে একটা সিদ্ধান্ত নেন, সেইভাবেই চলে। ওদের সংবিধান বলেন, ওদের ইনস্টিটিউট গুলো এইভাবে এম্পাওয়ারমেন্ট করা অনেক আগে থেকে। হয়েছে কি, সমস্যাটা সেটা হচ্ছে কমলা হ্যারিস যদি আসতো, সেও একই কাজ করতো, তবে সে ভদ্র ভাষায় কথা বলতো। আর ট্রাম্প হচ্ছে বিজনেসম্যান, তার কথা বলার তো এমনিতে আগে থেকে প্রবলেম। সে একটু হার্শ টনে কথা বলে, হার্শ একটু না, অতিরিক্ত, একদম পাড়া মহল্লার মাস্তানদের মতো কথা বলে। কিন্তু সিদ্ধান্ত একই। বিশ্বব্যাপী যে পাগলামিটা করতেছে, এই ট্যারিফ বসানো, এই আক্রমণ করা, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া, গ্রিনল্যান্ড দখল করা, কথায় কথায় জার্মানিকেও গতকালকে থ্রেট দিচ্ছে 200% ট্যারিফ বসাই দিব যদি তুমি পিস বোর্ডে না আসো, মানে যেটা হচ্ছে ইয়াতে হবে, প্যালেস্টাইনে পিস বোর্ড করতেছে। এগুলো মূলত হচ্ছে কেন জানেন? সেটা হচ্ছে এর ভিতরে একটা বড় সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমেরিকার অর্থনীতি। আমেরিকার অর্থনীতি টিকিয়ে আছে হচ্ছে তাদের ডলারের উপর। তবে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বিশ্বের এই এমনকি বাংলাদেশ সহ ইন্ডিয়া সবার ম্যাক্সিমাম রিজার্ভ হচ্ছে কিন্তু আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে, যেহেতু ডলার দিয়ে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন একমাত্র মুদ্রা, ডলার দিয়ে সবাই করে বেশিরভাগ, প্রায় 220টা দেশের মধ্যে অলমোস্ট 190টা বা 200টা দেশই ডলার ডিপেন্ডেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট। তাই রিজার্ভটাও রাখে হচ্ছে ফেডারেল রিজার্ভ। 2025 সালে আমেরিকার ডেট রেশিও ছিল, ফরেন ডেট রেশিও মানে বৈদেশিক ঋণ ছিল 107%। মানে আমি সহজভাবে বলি, 100 টাকা যদি তাদের ফেডারেল রিজার্ভ ব্যাংকের ভ্যালু হয়, ঠিক আছে, মানে তাদের অ্যাসেট থাকে, গোল্ডের ইনভেস্টে থাকে, সেখানে তারা 160 টাকা ঋণ নিয়ে বসেছিল 2019-20 অর্থ বছরে। মাত্র 5 বছরে সেটা এখন চলে আসছে 125% থেকে 130% ডেট রেশিও, মানে 100 টাকার ইনভেস্টে 130 টাকা লোন নিয়ে বসে আছে। এর মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, এবং ওখানে আমেরিকার ভূমিকা, ইউরোপের ভূমিকা, সবকিছু মিলে আহ, অনেক দেশ আস্তে আস্তে কিন্তু উইথড্র করা শুরু করছে ফেডারেল রিজার্ভ ব্যাংকে, যে তাদের রিজার্ভ ছিল উইথড্র করে ওই টাকায় নিজেরা গোল্ড রাখা শুরু করছে। ফেডারেল ব্যাংকে কিন্তু আমেরিকান ফেডারেল ব্যাংকে কিন্তু গোল্ডও রাখে সব দেশ, জার্মান বা চায়না সবাই রাখে, আগে রাখতো যখন চরম আস্থাশীল ছিল। এখন এই গোল্ড কিনতেছে ফেডারেল রিজার্ভ ব্যাংকে, হচ্ছে তাদের যে রিজার্ভ অলরেডি আগে ছিল সেটাকে আবার উল্টা তুলে নিচ্ছে। যেমন চায়না 2020-এ চায়না রিজার্ভের এক এক প্রায় 1200 বিলিয়ন ডলার ছিল হচ্ছে ইয়াতে ফেডারেল রিজার্ভ ব্যাংকে 2020 সালে। সেটা এখন চলে আসছে 600 বিলিয়ন, মানে প্রায় 700-800 বিলিয়ন ডলার ওরা ফান্ড তুলে নিছে ফেডারেল রিজার্ভ ব্যাংকে। জাপান একটু কমায়, জাপানও বেচা শুরু করছিল, প্রায় 400 বিলিয়ন ডলার বেচেছিল। এই রিসেন্টলি টেরিফের ধমক টমক দিয়ে আবার ঢুকেছে 1200, মানে 1200 বিলিয়ন ডলার ছিল, এখন আবার 1200 বিলিয়ন ডলারে আসছে, 1.2 ট্রিলিয়ন। এখন ইউরোপও একটু নড়াচড়া শুরু করছে, কারণ তাদের অর্থনৈতিক মন্দা হচ্ছে, জ্বালানি কিনতে পারতেছে না সস্তা রাশিয়া থেকে। এখন তাদের দেশের নাগরিকদের বিভিন্ন সোশ্যাল সিকিউরিটির পিছনে খরচ বেশি, বিজনেস মন্দা, সেই কারণে ইউরোপও আস্তে আস্তে করে রিজার্ভে হাত দিচ্ছে। সবকিছু মিলায় এখন যে সবাই টাকা তোলা শুরু করে আমেরিকার ফেডারেল রিজার্ভ থেকে, আমেরিকার তো এই ক্ষমতা নাই দেওয়ার। এই জন্যই মনে করেন এই পাগলামিটা শুরু হয়েছে। মূলত সব জায়গায় থ্রেড ট্রেড দিচ্ছে, একে দখল করো, ওকে ট্রেড দাও, হ্যান করো, ত্যান করো। কিন্তু আসল কথা হচ্ছে আমার আমার কাছে যে রিজার্ভ আছে ওই রিজার্ভে হাত দিও না, কারণ ওই টাকাটা আমি দিয়ে দিলে আমার দেশ চালাতে পারবো না। ধমকায় টমকায় বিনিয়োগ টিনিয়োগ এগুলো নিয়ে আসি টেসি,
ফেডারেল রিজার্ভ ব্যাংকটাকে বাঁচায় রাখতেছে। আমেরিকার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ। এটা কমলা হ্যারিস থাকলে সেম কাজই করতো, হয়তো মুখের ভাষাটা অন্য হতো। আর ফাঁকে চায়না কি করছে আপনি বলেন, ওই 80-র দশকে আমেরিকা একটু লাট সাহেব ছিল। লাট সাহেব হচ্ছে কি, তাদের তো তারা ব্রিলিয়ান্ট, তাদের প্রযুক্তিও দিছে চায়নাকে, আবার ইনভেস্টমেন্টও দিছে, দিয়ে ভাবছে ধর চায়না হচ্ছে পরিশ্রম করবে, আমরা হচ্ছে ধনী দেশ, আমরা হচ্ছে টাকাও দিছি প্রযুক্তিও দিছি, তোমরা এখানে প্রোডাকশন করো, আমরা ওইখান থেকেই পুরো বিশ্বে মার্কেট চালাবো। এই সুযোগ চায়না একদম মনে করেন 1000% ইউজ করে ফেলছে। চায়না তো এমনিতে ঐতিহ্যবাহী দেশ, আমেরিকার ইতিহাসের থেকেও হাজার বছরের পুরো, হাজার হাজার বছরের পৃথিবীর সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী দেশ হচ্ছে চায়না। প্লাস চাইনিজরা তো অসম্ভব পরিশ্রমী এবং কুইক লার্নার, চাইনিজদের শিক্ষার মানও ভালো। চায়না কি হচ্ছে 80 সাল থেকে পৃথিবীর কোনো পররাষ্ট্র বিষয়ে আহামরি নাক গলাটাই মাথা নিচু করে খালি কাজ করে গেছে। এখন ওয়ার্ল্ডে বিশ্বাস করুন, পুরা পৃথিবীর যত ইন্ডাস্ট্রি দেখেন তার মধ্যে 32% কন্ট্রিবিউশন হচ্ছে প্রোডাকশন, কন্ট্রিবিউশন হচ্ছে পুরো ওয়ার্ল্ডের হচ্ছে চায়না। মানে পৃথিবীর 220টা দেশে, যে কোনো দেশে টোটাল যে মেশিনে মানে সবকিছু দেখেন, হাউস হোল্ড টু এনিথিং, তার মধ্যে 32% চায়নাতেই কিনতে হয়। চায়নার 70 রাষ্ট্রকে হচ্ছে অন্য দেশের মাধ্যমে হলেও চায়নার কাছ থেকে প্রোডাক্ট কিনতে হয়। র মেটেরিয়ালস, ফার্মাসিউটিক্যালস র মেটেরিয়ালস হতে একচেটিয়া দাম চায়না, কেমিক্যালে একচেটিয়া দাম চায়না। আপনি রেয়ার আর্থ আসেন, এখন আধুনিক বিশ্বে যে কোনো আপনি মেশিনারিজ 300-400 কিলোমিটার স্পিডের উপরে যদি তুলতে চান, তাহলে রেয়ার ম্যাটেরিয়ালস লাগবে। আপনি ব্যাটারি, গ্রিন এনার্জির জন্য ব্যাটারি যে ভেহিকেল গুলো তৈরি করবেন, রেয়ার আর্থ লাগবে। আপনি ওই আমেরিকার F-35 কিনতে বানাইতে গেলেও যে রেয়ার আর্থ লাগে, সেটাও চায়না। এই ওয়ার্ল্ডের রেয়ার আর্থের চাহিদা এখন সবচেয়ে বেশি। গ্রিন এনার্জি বলেন বা অস্থির সময় অস্ত্র বানাবে, রেয়ার আর্থের দরকার, চিপ বানাবে, রেয়ার আর্থ দরকার, যে কোনো হাই প্রোফাইল টেকনোলজিক্যাল জিনিস বানাবে, রেয়ার আর্থ দরকার। এটার 85% প্রোডাকশন করে চায়না, এক চিটিয়ে চায়না। আপনার বাসা একটু আশেপাশে ঘুরে দেখেন, আপনি বাংলাদেশের তো আপনার আশেপাশে আপনার রুমে আপনার টয়লেট পোশাক সব কিছু দেখেন, চায়নার কন্ট্রিবিউশন আপনার 70-80% হবে ওদের প্রোডাকশন। যেটা 2035 সালে বলা হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক এডিবি আইএমএফ বলতেছে এই ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি চায়নার চলে যাবে কন্ট্রিবিউশন 40%। এখন তো আমেরিকার মাথা খারাপ। আমেরিকার শুধু এখন সবেদল নীলমণি, সেটা গুগল, মেটা, এই এআই, সেই এআই কেও চ্যালেঞ্জ দিয়েছে, কিন্তু চ্যাট জিপিটি কে চ্যালেঞ্জ দিয়েছে ডিপসেক রাশিয়া। চায়না, চায়নাও এটা আবার এখন কম্পিট করতেছে। আপনি বুঝেন চায়নার টেকনোলজি গুলো কত কোথায় চলে গেছে। জাতিসংঘের কাছে পারমিশন নিতে হয় স্যাটেলাইট পাঠাইতে। গত 7-8 দিন আগে জাতিসংঘের কাছে চায়না আবেদন করছে হচ্ছে 2 লক্ষ স্যাটেলাইট পাঠাবে আগামী 5 বছরের মধ্যে। 2 লক্ষ স্যাটেলাইট পাঠাইতে গেলে প্রতি সপ্তাহে 500 স্যাটেলাইট পাঠাইতে হবে চায়নাকে। তাহলে চায়নার স্যাটেলাইট বানানোর ক্যাপাসিটি কোন লেভেলে গেছে? একটা মিসাইল ধরেন ইয়ার আমেরিকার যে কোনো একটা মিসাইল নেন, ধরেন আপনার ওদের থার্ডের যে এন্টিসেট মিসাইল, বা ওদের ধরেন হচ্ছে যেগুলো 1000 কিলোমিটার উপরে রেঞ্জের মিসাইল যেগুলো আছে, এই মিসাইল গুলার বানানোর ক্যাপাসিটি যদি বছরে থাকে হচ্ছে 1000 পিস, চায়নার হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি, চায়নার মিসাইল বানানোর প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে এখন সপ্তাহে হচ্ছে 1000 উপরে। আপনি ওদের বিমান বানানোর ক্যাপাসিটি দেখেন, মানে যুদ্ধ বিমান, সেটা হচ্ছে ওদের F-35 হচ্ছে আমেরিকার হচ্ছে বছরে বানাইতে পারে 70-80টা সর্বোচ্চ। সেটা আবার ম্যাটেরিয়ালস অর্ধেকই হচ্ছে চায়না থেকে নিতে হবে ম্যাটেরিয়ালস। কিন্তু চায়না গত 3 দিন আগে ঘোষণা দিচ্ছে চায়নার নতুন আরেকটা প্ল্যান করছে, তারা 600 বানাইতে পারবে হচ্ছে বছরে হচ্ছে J-35 বা J-20 অথবা J-10C, মানে এয়ারক্রাফট বানাইতে পারবে ওরা 600। কোথায় 70, সেটা কোথায় 600 না। আপনার ওয়ার্ল্ডের যে যত ধরনের মনে করেন সমুদ্রে জাহাজ চলে, এইখানেও বাণিজ্যিক জাহাজে একক আধিপত্য হচ্ছে এখন চায়না। প্রায় 400 প্লাস মাইনাস হচ্ছে ওদের বিজনেস শিপ, ট্যাঙ্কার বলেন,
কন্টিনেন্টাল মানে যেটা মেগা শিপ বা মাদার ভেসেল বলি আমরা, বা ফিডার ভেসেল বলি, এগুলো 400-র উপরে চলে ইন্টারন্যাশনাল। সেখানেও তারা দখলে সব কিছু দখল করে বসে আছে। এখন আমেরিকা আসলে নড়াচড়ার সময় মানে শেষ। এখন একমাত্র ফেডারেল রিজার্ভ ব্যাংক বাঁচাইতে গেলে তাদেরকে ওই নিজের বন্ধু ইউরোপ তাদের ঘাট চাবি দিতেছে গ্রিনল্যান্ড দখল করতে। পাশের দেশ ভেনিজুয়েলা থেকে হচ্ছে তেল তেল দখল করতে হবে। আর গতকাল কিন্তু পাগলামি করে আরো সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ভেনিজুয়েলা বা গ্রিনল্যান্ড না, তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে মহাসমুদ্রগুলোতে যে বাণিজ্যিক জাহাজ চলে, আমেরিকা সেখানে হামলা দেওয়া শুরু করছে গত 2 মাস থেকে। মানে রাশিয়ার ট্যাঙ্কার ধরতেছে, একবার একবার ভেনেজুয়েলার ট্যাঙ্কার ধরতেছে, একবার ইরানের ট্যাঙ্কার ধরতেছে। মানে পুরো বিজনেস গোলাটালি করে ফেলা হচ্ছে। আমেরিকা আসলে বাঁচার উপায় নেই আমার। সামনে আমেরিকার পতন। হ্যাঁ, আমি বলছি না কালকে পতন হবে, এটা হয়তো 5 বছর বা 10 বছর লাগবে। কিন্তু চায়না হ্যান্ড ওভার করে দিতে হবে নাম্বার 1 পজিশন। কিন্তু এই নাম্বার 1 পজিশন হ্যান্ড ওভার করার আগ পর্যন্ত তাদের ফেডারেল রিজার্ভ মানে বাঁচায় রাখতে গেলে, তাদের অর্থনীতি, তাদের নিজস্ব দেশের নাগরিককে বাঁচায় রাখতে গেলে বা একটু দবদবা অবস্থায় রাখতে গেলে, এই ট্রাম্পের এই পাগলামি কমলা হ্যারিস থাকলেও করতো, ট্রাম্পও করতেছে, ইভেন বাইডেনও যদি থাকতো সেও করতো। বেচারা ট্রাম্পের হচ্ছে মানে ব্যাড লাক, পুরো ওয়ার্ল্ড তাকেই শৈল শৈল একটা মনোভাবে দেখতেছে। কিন্তু আলটিমেটলি আমেরিকা ইন ট্রাম্প, ভেরি মাচ ট্রাম্প। আর আমেরিকা যেহেতু ডাইনোসর পৃথিবীর অর্থনীতি সামরিক, তারা তাদের যেহেতু এখন মনে করেন অর্থনীতি বলেন সবকিছু মিলায়, যেহেতু ক্যান্সার 3rd স্টেজে চলে আসছে, এখন চায়নার কাছে হ্যান্ড ওভার করতে হবে। তো ভাই ডাইনোসর তো অনেক বড়, সে তার পতন যখন হবে তখন ভূমিকম্প তো হবেই, ঠিক না? মাটি কাঁপবেই। এই জন্যই পৃথিবীটা এখন অস্থির। এখন এই যে ওয়ার্ল্ডের যে শিফটিং হচ্ছে, পাওয়ার শিফটিং, ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হচ্ছে, এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জের কারণে এই অস্থিরতা। বাংলাদেশের উপর ভিসা টিসা নিয়ে টুকটাক ইয়ে করতেছে, বাংলাদেশ সরকার চুপ করে আছে, চুপ করে থাকা উচিত। বাংলাদেশের থেকে অনেক বড় দেশ ইন্ডিয়া, ইন্ডিয়াকে তো দিন রাত অপমান করে ট্রাম্প, উঠতে বসতে যুদ্ধ বিরাম, ট্যারিফও বেশি দিচ্ছে, কিন্তু ইন্ডিয়াও চুপ মেরে আছে, ইউরোপ চুপ মেরে আছে। সবাই ভাবতেছে যে একটু থাম, কারণ আসলে আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে। আমেরিকার সামনে চরম খারাপ দিন।